আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। সোশ্যাল মিডিয়া জুড়ে হতাশা, বাম কর্মী সমর্থকদের পাতায় পাতায় ঝরে পড়ছে সেই হতাশা। তাহলে যে এত মানুষ এলেন, তাহলে যে অত মানুষের রাত জেগে বসে রইলেন, তাহলে যে অত মানুষের মিছিল হলো, মোমবাতি জ্বালানো হলো, সবই কি বৃথা? প্রত্যেকবার নির্বাচনের পরে শূন্য শূন্য, কেবল শূন্যে হতাশা ছড়াবে, জানা কথা। আমরা সে কথা বহু আলোচনাতে বলেও ছিলাম। এই আরজিকর ধর্ষণ হত্যার পরে প্রতিবাদ আর আন্দোলনের কোনো প্রভাবই সংসদীয় রাজনীতিতে পড়বে না। হলোটা কি? গতবারে হারোয়াতে আইএসএফ একলা লড়ে পেয়েছিল 15% ভোট, আর এবারে জোটে থেকে 12.53%। আর বামেদের দিকে তাকান, উত্তরবঙ্গে তাদের লড়াই নোটার সঙ্গে। সিতাইয়ে 1.52%, মাদারিহাটে 2.06%, মেদিনীপুরে 5.52%, তালডাংরাতে 10.25%, আর নৈহাটিতে গতবারে ভোট ছিল 15,000, এবারে ঠিক অর্ধেক, 7,500। মানে গতবার যারা সিপিএম এর প্রার্থীকে ভোট দিয়েছিলেন তাদের অর্ধেক মানুষজন বাম জোটের নকশালপন্থী লিবারেশনের প্রার্থীকে ভোট দিলেন না। ভোট বাড়া তো দূরের কথা, 50% ভোট কমে গেল। অথচ নৈহাটি থেকে সোদপুর, ওই অভয় শহরের দূরত্ব 25 থেকে 26 কিলোমিটার। নৈহাটিতেও মিছিল হয়েছে, 14 তারিখে রাত দখল হয়েছে, কিন্তু ইভিএম খোলার পরে সেই সমর্থন ভ্যানিশ। আজ সেটাই বিষয় আজকে। রাস্তার আন্দোলন কেন ইভিএমে উধাও হলো? বাংলার বিধানসভা নির্বাচনের প্রভাব পড়ল না আরজিকরে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বামেদের হতাশা। এবারও শূন্যই রইল তারা। রাত জাগা, মিছিল, মিটিং, প্রতিবাদ বা গলার স্বর কোনোটাই কাজে দিল না নির্বাচনে। আন্দোলনকে ব্যক্তি বা সংগঠনের স্বার্থে কাজে লাগালে যে নির্বাচন জেতা যায় না তা বুঝতে হতো তথাকথিত শিক্ষিত দল সিপিএমকে। বারবার হেরে যাওয়ার পরও নিজেদের নির্বাচনের অঙ্গ মনে করাটা যে মূর্খামি, তাও বুঝতে হতো বাম নেতৃত্বকে। মানুষকে ভুল একবার বা দুবার বোঝানো যায়, কিন্তু চিরদিন সেই একই জিনিস চলতে পারে না। তাই তো বাঁকুড়া মেডিকেল কলেজে মাত্র 20 কিলোমিটার দূরের তালডাংরাতেও তার প্রভাব পড়েনি। শেষ হাসি হেসেছে শাসক শিবিরে। ল্যাবরেটরিতে তৈরি কোনো ইস্যুই কার্যত কাজ করল না গণতান্ত্রিক নির্বাচনে। আমরা এই আজকে অনুষ্ঠানে একবার নয়, দুবার রাজ্যের 6টা উপনির্বাচনে তৃণমূল 6টা আসনে জিতবে এমন কথা কেবল বলিনি, এটাও বলেছিলাম যে কোন কারণে তারা জিতবে, কেন বামেদের ভোট বাড়বে না, বা কেন এই আন্দোলনের কোনো প্রভাব এই নির্বাচনে পড়বে না। আসুন আবার সেগুলো খতিয়ে দেখা যাক। তার আগে একটা কথা বলে দিই, শূন্য হলেও দিক বদলাবে না, দল বদলাবো না গোছের কথাবার্তা শুনছি। খানিক ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি মতো কথাবার্তা। সূর্য পূব দিকে ওঠে, কোনো ঘোষণার দরকার হয় না। যেদিন দরকার হবে সেদিন জানবেন প্রলয় আসন্ন। আর এসব বলার আরেকটা মানে হলো, হোক না শূন্য, তাতে কিছু যায় আসে না। সেটাও আরেক ভীমরতি মার্কা কথাবার্তা। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি এই নির্বাচনের সময়ই নির্বাচন বয়কটপন্থীরা নতুন উদ্যমে নির্বাচন বয়কট করার সমর্থনে বক্তৃতা দেন। অর্থাৎ এই এক সময় দেশের রাজনীতি, অর্থনীতি, দলের রাজনীতি, কর্মসূচি নিয়ে বহু আলোচনা হয়, আর সেসব মানুষ শোনে, বোঝার চেষ্টা করে। অতএব নির্বাচনে কোনো এক দল শূন্যের পর শূন্য পেয়েই চললে আর কিছুদিন পরে সেই দল দুদুভাতু হয়ে যায়। তারা তখন সেই অবোধ বালক যে মনে করছে সে টিমের একজন অন্যতম, আসলে সে টিমের কেউ নয়। ভ্যাঁ করে হাত তুলে কাঁদতে বসবে বলে তাকে প্যাড পরিয়ে বসিয়ে রাখা হয়েছে মাত্র, খেলছে অন্য লোকজনেরা। এ রাজ্যের এসইউসিআইকে দেখলে এই কথার মানে বুঝতে পারবেন। 2021 সালে 294টা আসনের মধ্যে 188 আসনে প্রার্থী দাঁড় করিয়ে 0.4% ভোট পেয়েছিল, এবং নোটার ছিল 1.08% ভোট। আর সিপিএমকে নিয়ে কথা হয় কারণ তারা এখনো কেরালাতে ক্ষমতায় আছেন, আগামী বিধানসভাতে থাকবে না, এবং যে গতিতে সেখানে বিজেপি উঠে আসছে তাতে প্রথম বলি কিন্তু ওই রাজ্যের কমিউনিস্টরাই হবেন, লিখে নিতে পারেন। এবার এই বাংলাতেও 2026-এ যদি সেই শূন্যতেই তারা থেকে যান, তাহলে তারা ওই দুদুভাতু প্লেয়ারের দলে নাম লেখাবেন বলাই বাহুল্য। কিন্তু কেন? এটা তো ঘটনাই যে আরজিকর ধর্ষণা খুনের পরে যে আন্দোলন তৈরি হয়েছিল তার রাশ ছিল বামেদের হাতে, আরও নির্দিষ্ট করে বললে সিপিএম এর হাতে। এটাও ঘটনা যে সেই আন্দোলনে বহু মানুষ নেমেছিলেন, অংশ নিয়েছিলেন, তাহলে তার প্রভাব নির্বাচনে পড়ল না কেন? প্রথম কারণটা হলো
এই আন্দোলনও দুটো ভাগ আছে। প্রথম ভাগটা হলো 14 তারিখে রাতে মানুষের অংশগ্রহণ, 15, 16, 17 বহু মানুষের সমর্থন। যখন শাসক দল প্রমাদ গুনছে, বেভাস কথাবার্তা বেরিয়ে আসছে, দলের মধ্যে কিছু মানুষ নড়বড় করতে শুরু করছেন। ফোন পাচ্ছিলাম সেই হনুদের, যারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করছিলেন কি হবে। ঠিক সেই সময় আন্দোলনকে আরও তীব্র করে বাংলাদেশ মডেলকে সামনে রেখে হেলিকপ্টারে পালাতে বাধ্য করানো হবে মমতাকে। এসব বলে প্রচুর মিথ্যে ছড়ানো হলো। আমি সোমা বলছি থেকে 150 গ্রাম তরল মিথ্যে। কর্মক্ষেত্রে এক ডাক্তারের ধর্ষণ, তাও আবার এ সরকারের আইন শৃঙ্খলার এক স্তম্ভ সিভিক ভলেন্টিয়ার তা করেছে। এক দুর্নীতিগ্রস্ত আর্যিকর কর্তার বিরুদ্ধে ক্ষোভ, সাধারণভাবে চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভ, সার্বিক দুর্নীতি, নারী সুরক্ষার মতো প্রশ্ন আর ইস্যুগুলোই যথেষ্ট ছিল এক বিরাট আন্দোলন গড়ে তোলার জন্য। কিন্তু তার জন্য নেওয়া হলো শর্টকাট পদ্ধতি, এবং সেই মিথ্যে প্রচারকে হাতিয়ার করে ক্রমশ এক এলিট থেকে এলিটতর আন্দোলন হয়ে উঠল জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এবং শেষমেশ সিপিএমের আন্দোলন। ইতিমধ্যে কাটিসি দিদিমণি লক্ষ্মী প্যাঁচা বিকাশ ভট্টাচার্য মামলা গেছে সিবিআইয়ের হাতে, আর সুপ্রিম কোর্ট নিয়েছে তার দেখরেখের ভার। এবারে একে একে মিথ্যেগুলো ভাঙা শুরু হলো। নেতৃত্ব স্বীকার না করলে কি হবে? এসব ভুয়ো প্রচার বুঝে ফেললেন এমনকি আন্দোলনে নামা বহু মানুষ। ওদিকে মমতার সরকার অপরিসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে সময়ের অপেক্ষা করছিল। ডাক্তারবাবুরা সেই সময় বাড়িয়ে দিলেন দিদিমণির হাতে, তারা নামলেন কর্মবিরতিতে। ওটা ছিল আত্মঘাতী গোল। এরপরে জানাই ছিল রকেটের জ্বালানি শেষ, এবারে নামার পালা। নারায়ণ ব্যানার্জি কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে এলেন। কুণাল সরকার হার্ট অ্যাটাক কীভাবে রুধিবেন এই নিয়ে ইউটিউবে পড়ে রয়েছেন এক ডাক্তারবাবু, যার আপাতত নাম 150 গ্রাম। ওদিকে ডক্টর নন্দের শ্বশুর মশাইয়ের মামলা নাড়াচাড়া হবার পরে কাকতালীয়ভাবেই তিনি চরম অরাজনৈতিক হয়ে উঠলেন। সব মিলিয়ে হাওয়াই নামছে, হাওয়াইবাজিতে আর কোনো মশলা নেই, কেবল পোড়া বারুদের কটু গন্ধ টের পাওয়া গেল নবান্নে মমতা জুনিয়র ডাক্তারদের বৈঠকের সময়। রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সা কিভাবে ছিনিমিনি হয়েছে তা মুখের ওপর জানিয়ে দিলেন মমতা, এবং ডাক্তারবাবুরা বসে বসে শুনলেন। ইতি অশ্বত্থমা হত ইতি গজ। এরপরেও রাস্তায় যে কোনো সময়ে থাকবেন 1,00,000-2 লাখ মানুষ, দ্রোহের আগুন জ্বালিয়ে রাখবেন তারাই লিখবেন এ হৃদয়ে পরিবর্তন হবে না ইত্যাদি। কেন? কারণ খুব সোজা, এখনো সিপিএমের হাতে 32-33 লক্ষ ভোট আছে। তারা ডাকলে এখনো ব্রিগেডে 2-3 লক্ষ মানুষ আসবেন, বিরাট ভিড় দেখাবে। 1,003 আসবেন নৈহাটি থেকে, 1,002 আসবেন তালড্যাংরা থেকে, 1,005 কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে। মোট সংখ্যা 1.5, 2, 2.5 কি 3 লক্ষও হতে পারে। কিন্তু বিধানসভা পিছু কত মানুষ, সেখানেই সমস্যা। আর সেই 34 লক্ষও কমছে, ক্রমশ কমছে। সাদা চুলের সেই সব মানুষেরা তো অমর নয়, ঘড়ায় ফুটো তো আছেই। নতুন জল না ভরলে ঘড়া শূন্য হবে প্রকৃতির নিয়মে। কাজেই ভোট কমছে তো কমছেই, ক্ষয় রোধ হচ্ছে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে এমনকি শহরতলির বিধানসভাতেও বামেদের ভোট কমে গেল। বাঁকুড়া মেডিকেল কলেজের থেকে তালড্যাংরা বাসস্ট্যান্ডের দূরত্ব 26 কিলোমিটার, সেখানেও বাড়ার বদলে 1.5% বেশি ভোট কমেছে সিপিএমের। তারা কি আর শূন্য থেকে বের হতে পারবে না? ও শূন্য থেকে আর কখনো পূর্ণ হতে পারবে না, ওরা কখনো আর দল জিততে পারবে না। সিপিএম 34 বছর মানুষকে শ্মশান করে দিয়ে গেছে, গরিব মানুষ কিচ্ছুই পায়নি। কোনোদিনই বেরোতে পারবে না, কেন যেভাবে ওরা 34 বছর এইখানে পশ্চিমবঙ্গে শাসন করেছে, সমস্ত মানুষ বুঝে গেছে যে সিপিএমকে ফিরিয়ে আনা মানে মূর্খের স্বর্গে বাস করা। দেখুন, সিপিএম যে 34 বছর রাজত্ব করেছিল তারা কি দিয়েছে? আজ আমাদের মমতা ব্যানার্জি কি দেয়নি? কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তারপরে আপনার লক্ষ্মী ভান্ডার, প্রত্যেকবার লক্ষ্মী ভান্ডার কিছু না কিছু বাড়িয়েই চলছে। তারপরে সিপিএম আজ বলুন মানুষকে কি দিয়েছে? এখন যে সিচুয়েশন চলছে বেঙ্গলে, আমার মনে হয় না খুব বেশি আশা আসি সিপিএম এর। কোনো সংগঠন নেই, কোনো মানুষের নেই, কোনো উন্নয়ন নেই। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে, মানুষ তাতে দুহাত তুলে আশীর্বাদ করছে। মমতা ব্যানার্জি বর্তমানে যেভাবে রাজ্য চালাচ্ছেন এবং যেভাবে জনমুখী প্রকল্প একটার পর একটা বাস্তবায়িত করছেন, তাতে সিপিএম দিনের পর দিন রক্তশূন্য হয়ে যাবে, শূন্য হয়ে আছে। আর মূল কারণ হলো সেই আন্দোলন আর নেই। বামফ্রন্টের 34 বছরের যে অত্যাচার এবং
মমতা ব্যানার্জি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মমতা ব্যানার্জি জনমুখী যে প্রকল্প মানুষের স্বার্থে এনেছেন, সেই মানুষ সেগুলোতে অনেক উপকৃত। সিপিএম এর এখন যে অবস্থা বা বামেদের অস্তিত্ব বিপন্ন। নৈহাটিতে আপনারা দেখেছেন, নৈহাটিতে বামফ্রন্ট প্রার্থী দিতে পারেনি। নৈহাটিতে এমন একটা অবস্থা হয়েছে যে ওরা নকশাল প্রার্থী দিয়েছে সিপিআইএমএল। বাংলার মাটিতে এই মুহূর্তে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেরকম তার ভালোবাসা, মানুষের কাছে তার যা ব্যাপ্তি, তাতে আমার মনে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক দলের কোনো যোগ্য নেতৃত্ব বা মুখ থাকবে। সিপিএম এর বেরোনোর চান্স নেই। কেন জানেন তো? ওর যখন রাজত্ব ছিল, কিছু মনে করবেন না, তখন যত কলকারখানা ছিল, গরিব মানুষরা কাজ করত কারখানায়, ও সব বন্ধ হয়ে গেল। আগে সিপিএম মানুষের সাথে নেই, তাই সিপিএম আজ শূন্য। শূন্য থেকে বেরোতে পারছে না, এই কারণের জন্য ওদের মধ্যে কোনো রকম গলতি আছে বলে সেই জন্য বেরোতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে, বিশেষত গরিব মানুষের সাথে এবং সাধারণ মানুষের সাথে, বিশেষত মহিলাদের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন, আমার মনে হয় না অদূর ভবিষ্যতে এখনও কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আছে, সিপিএম সমেত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে টলাতে পারবে। এই ঠান্ডাঘর থেকে বেরোতে এখনো সময় লাগবে সিপিএম। আমার মনে হয় এদের সংগঠন নেই, সেইভাবে লোকজনও পাশে নেই। এর একটাই কারণ হচ্ছে এইটাই, যার ফলে ওরা মানে ঠেলে উঠতে পারছে না, নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। আমরা তো মনে হচ্ছে না কি বেরোতে পারবে। ও দলের যা ওদের ক্ষমতা, ও ক্ষমতা নেই এখন, ও ক্ষমতা শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এত জনমুখী প্রকল্প নিয়েছে, বিনিময়ে হাতে টাকা পৌঁছে যাচ্ছে, সেদিকটাও ভাবার আছে। ফলে এই জনগণ সেগুলো পাওয়ার ফলেও ইস্যুগুলোকে জনগণ খুব মাথায় রাখছে না ভোট দেওয়ার সময়। উনি আর আসতে পারবে বলে মনে হয় না। ও একবার চলে গেছে, আর আসতে পারবে বলে। সবাই জানেন কথাটা, কিন্তু সময় মতন ভুলে যান। একজন মানুষকে বহুদিন পর্যন্ত বোকা বানিয়ে রাখা যায়, কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু বহু মানুষকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। মানুষ সত্যিটা ধরে ফেলে। তাই গণ আন্দোলনের প্রথম শর্ত হলো বিষয়ের সততা। ধরুন খাদ্য আন্দোলন বা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, পাশাপাশি যে দু একটা মিথ্যে কথা ভাসানো হয়নি তা নয়, হয়েছিল বই কি, সেই শয়ে শয়ে শিশুদের পা চিরে খালে ফেলে দেওয়া ইত্যাদি। কিন্তু সেসব বক্তব্য এসেছে, ভেসে গেছে। এমন গভীর প্রচারের উপকরণ হয়নি। মানুষ যখন বুঝে ফেলে মিথ্যে বোঝানো হচ্ছে, তখন আসল ইস্যুটাও বানের জলে ভেসে যায়। তার প্রভাব দীর্ঘস্থায়ী হয় না। তাই উত্তর থেকে দক্ষিণে 6টা উপনির্বাচনের কোথাও আরজি করের কোনো প্রভাব পড়ল না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।